দেখা যায় যে তার চেহারার মধ্যে সিমটম দেখা যায়, মৃত্যুর লক্ষণ দেখা যায়। তো আমরা এখন যে ইলেকশন করবে বলতেছে তারা, তাদের জায়গা থেকে তারা এটা বলতেই হবে, কিন্তু ইলেকশন করতে গেলে যে কতগুলি তাদের প্রস্তুতি, সেইগুলির মধ্যে কোনো কিছু নাই। সরকার ইলেকশন কমিশনের সাথে কোনো পরামর্শ না কইরা একটা ইলেকশন করাই তো কঠিন, সেখানে আবার রেফারেন্ডাম দিয়ে দিয়েছে। তো রেফারেন্ডাম দিলে এখনো তাদের কোনো ব্যালট পেপার ছাপা হয় না, এই ব্যালট বাক্স দরকার ইয়ে করা ঠিকও করা হয় না। এগুলি প্রকিউরমেন্ট করতে গেলে এগুলি একটা প্রসেস পদ্ধতি আছে, টেন্ডার করতে হবে, লোক আনতে হবে, তৈরি করতে সময় সাপেক্ষ। তো সরকার ইলেকশন কমিশনের সাথে কোনো আলাপ না করে এখানে একটা মানে বোঝার উপরে শাকের আঠি, যেখানে এই পরিস্থিতি টালমাটাল পরিস্থিতির মধ্যে যেখানে আমাদের অস্ত্র লুট হয়েছে, এসএসএফ এর অস্ত্র লুট হয়েছে, তারপরে শেখ হাসিনা বা ইন্ডিয়া চাবে না যে ইউনুস গভর্নমেন্ট সাকসেসফুল, তাহলে তারা এখানে যে আমাদের এখানে যেগুলি থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, আমাদের জায়গায় লজিস্টিক সাপোর্ট সব ঠিক থাকার পরেও তো পুলিশ আশানুরূপ পারফরমেন্স করতে পারে অন্য ডিরেকশনে আমরা যা দেখছি। এইবারে অ্যাবনর্মাল অনেকগুলি গাড়ি ঘোড়া নাই তাদের, তারা তারপরে তাদের অস্ত্র চলে গেছে, এগুলি তো ফেরত আনতে পারে না, এখন এই 15 মাসের তাকে উদ্ধার করতে পারে না। তো সরকারের কি ছিল, সরকারের প্রথম টার্গেট ছিল কি কি বাধা আসতে পারে। আমি যখন একটা কাজ করব প্রথমে আমার চিন্তা করে নিতে হবে যে আমার কি কি বাধা আসতে পারে, বাধা অতিক্রম করার জন্য আমার কি করণীয়, সেখানে আমার নিজের মধ্যে থেকে একটা প্রস্তুতি থাকতে হবে। যে যখন এই ক্রাইসিসগুলো আসছে, আমি প্রথমে বলে আসছি যে এই গভর্নমেন্ট যে তারা আসছে, এই গভর্নমেন্ট তারা পারফরমেন্স করতে পারবে না, ওরা ব্যর্থ হবে, আমি প্রথম দিনই বলছি এটা, কারণ এদের কোনো প্রিপারেশন নাই। আর ওই যে যেগুলি ফেল করছে, আমরা জিপিএ 5 আর লোকের থেকে আমরা সাজেশন নিই, ফেল করা লোকের থেকে সাজেশন নেই। এখন এখানে মন্ত্রী পরিষদে আছে, তাদের চুরির দায়ে চাকরি চলে গেছে, এরকম লোক এখানে মন্ত্রী আছে। তো একটা লোক মন্ত্রী নিয়োগ করার আগে, অ্যাডভাইজার নিয়োগ করে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার পারফরমেন্স কি, আগে সততা কি আছে। এখন বিড়ালের কাছে ছুটকি পাকা দিলে তো হবে না। এই যে আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাই, এটা জিনিস আরো ক্লিয়ার হবে জনগণের কাছে। পোর্টের একজন দুর্নীতিবাজকে চেয়ারম্যান করছে, সেটা সিভিক মিনিস্টার নিজে পার্সু করে ওটা অ্যাপয়েন্টমেন্ট করে নিছে, তার জানা, কারণ ওখানে তার আত্মীয় স্বজন ওখানে ব্যবসা করতেছে, সেই জন্য দুর্নীতিবাজকে সে ওখানে চেয়ারম্যান আনছে। চেয়ারম্যানের আপনার দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, দুদকে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণাদি নিচ্ছে। আমি মিডিয়ায় বলতেছি, আমার কাছে তথ্য না থাকলে আমি কিন্তু বলতাম না এটা। সেখানে দুদককে 10-15 বার শকর সাহেব ফোন করছে। একটা স্বাধীন প্রতিষ্ঠানের একজন চেয়ারম্যানের জন্য কেন করবে, কারণ চেয়ারম্যানের ওখানে আবার আত্মীয় স্বজন ব্যবসা করতেছে, ওই দুর্নীতিবাজকে রাখতে বলে দুর্নীতিবাজ ব্ল্যাকমেল করা যায়, যা বলবে তাই করবে। সেই জন্য ওরা বাইসে নেই ওইগুলি। আমরা রাষ্ট্রপতি নিয়োগ করার সময় আমরা দেখি ঘাটের মরাদের নিয়ে আসি, ব্যক্তিত্ব সম্পন্ন লোককে আমরা রাষ্ট্রপতি আনি, এটা সকল গভর্নমেন্টের আমলে করছে, মার্শাল্লাহ গভর্নমেন্ট বাদ দিলে। তারা ওইসব করে আনে কেন? বিএনপির মধ্যে অনেক উপযুক্ত লোক আছে, কিন্তু দেখো না তারা ওই ইয়ে নিয়ে আসে, আব্দুর রহমান বিশ্বাসের নিয়ে আসে। তারপরে আওয়ামী লীগ কারে কারে নিয়ে এসে সেটা তো আমরা সবাই জানি। সর্বশেষে ওনাকে নিয়ে আসছে আমাদের এই যে বর্তমান প্রেসিডেন্ট উনি উনি মাইগ্রেট করছে এখানে, এখানে কিন্তু ওনারা এখানে সেটেলার, ওনাকে এখানে আসছে যেহেতু মনসুর আলীর ওনার ফাদার ছিল মনসুর আলীর ক্যামেরাম্যান, তো ওনাকে এখানে নিয়ে আসছে। দেখেন উনি নিজে বলতেছে প্রধানমন্ত্রীকে আমি পাশে সালাম করতে চাচ্ছি, উনি আমার সালাম নিচ্ছে না, তখন আমি বুঝতে পারলাম এখন এই যে লোকটার একটুকু সেন্স নাই যে এইখানে করে হাসিনাকে যে তারে বানাইছে তারে কি মর্যাদা দিল আর নিজে কি মর্যাদা পেল। সে কদম বসি মার কাছে এই কথা বলতেছে। দেখেন কোন অনেকগুলি কথা হয়ে যাবে, অনেক ঘটনা ঘটলেও তো মানুষের নিজের আত্মমর্যাদার জন্য, উনি তো বলতেছে উনি পদত্যাগ করবেন, উনি আসলে এটা অসম্মান বোধ করছেন, অপমানিত না না বোধ না না, করছেন। উনার তো সম্মান বোধ থাকলে না অসম্মান বোধ মনে করবে, উনার সম্মান বোধ আছে, উনার সম্মান বোধ যে থাকে। উনার ছবি ছড়াচ্ছে, উনি প্রেসিডেন্ট আছে, উনি কনস্টিটিউশন প্রধান, উনি চাইলে উনি মৃত্যুদণ্ড মাফ করে দিতে পারে, উনি চাইলে সরকার বরখাস্ত করতে পারে, সেই জায়গায় উনার ছবি রক্ষা করতে পারছে না, তাহলে এই দেশের সার্বভৌমত্ব মর্যাদা কি করে উনি রক্ষা করবে। ওনার যদি আমি থাকতাম প্রথমে যারা ছবি ইয়ে করছে তাদেরকে শোকজ কইরা তাদের আইনের আওতা আনতে অ্যারেস্ট করতাম, সরকারকে বরখাস্ত করে দিতাম, কারণ যেহেতু সে ওখানে শেয়ার আছে কনস্টিটিউশনাল পদ, সে তো ব্যক্তি সপু মিয়া না, এটা তো কনস্টিটিউশনাল হেড, একটা প্রতিষ্ঠান তো সে, তো তার আত্মমর্যাদা থাকলে তো ওই দিনই তো ছবি নামাছে, সেদিন তার পদত্যাগ করা উচিত ছিল, অথবা তাদেরকে বরখাস্ত করা উচিত ছিল। আমি একটা কথা উদাহরণ সূত্র কথা ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, ওনার ওয়াইফের সাথে আমার ভালো, ওনার চেয়ে ওনার ওয়াইফের সাথে। আমাকে একজন একটা পত্রিকার মালিক ওই যে উদ্বোধনী করবে দাওয়াত দিছে আমাকে, তো দাওয়াত দেওয়ার পরে উনি আমার জন্য পুলিশ প্রটোকলের মতো ওইরকম, সে একটা প্রাইভেট লোক, একটা পত্রিকার সম্পাদক,
তো দেখি আমি যখন নিচে নামলাম আমার বাসার থেকে, গাড়ি আমি না যাব, আমি যাই কিনা সেই জন্য সে সম্পাদক আমার তার গাড়ি পাঠাইছে। গাড়িতে দেখি কি পুলিশের যে রাস্তা ক্লিয়ার করে বিআইপি তো ওরকম দুটো স্টিক লাইট, গাড়ির মধ্যে পতাকা। তো আমি দুনিয়ার সব অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলছি। আমি চিন্তা করলাম এই গাড়িতে যখন আমাকে ছবি দেখবে লোকে বলবে যে তো আরেকটা বাটপা, আমি 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 এটা অথরাইজ না, আমি গাড়ির পতাকা কি করে উঠবো? তখন আমি ড্রাইভারকে বললাম, ওর সাথে ইয়েও দিয়ে দিছে, সিকিউরিটি দিয়ে দিছে। আমি বললাম যে এই পতাকা নামাও, নাহলে আমি গাড়িতে উঠবো না। তখন সে ওই তার মালিককে ফোন করলো, কয় আমি একটা অথরাইজ। আমাকে ফোন করে মালিক বলতেছে, সম্পাদক বলে যে আমি তো অথরাইজ। আমি অথরাইজ, আপনি কোথা থেকে অথরাইজ? ফ্ল্যাগ রুলস আমার জানা আছে, এটা আপনি অন্যদেরকে কথা বললে হবে না। আমি তো মায়ের পেটাতে 18 মারা মুখস্থ করার লোক, আপনি আমাকে বলতেছেন আপনার অথরাইজেশন আছে? কিসের অথরাইজেশন আছে আপনার? আর অথরাইজেশন থাকলে আপনার জন্য আছে, আমার জন্য তো নাই। আমি তো গেস্ট, আপনার গাড়িতে আমি যাচ্ছি, তো আমি পতাকা ব্যবহার করবো কেন? আমি ওই সাথের লোকের বললাম যে ওই যে পুলিশের যে লাইট শো স্টিকের মতো থাকে না, ওই দুইটা আছে, বাঁশি বাজাইতে বাজাইতে ভিআইপি বাজাইতে বাজাইতে নিবে। আমি খবরদার এগুলো বাজাইতে পারবো না, আমি এখানে গাড়িতে আছি। তারপর ওখানে আমারও ওই লোক বললো যে আপনি আসেন, আমি কাগজ দেখাবো। আমি এই কথা কেন বলছি, আমি আরো এই যে আমাদের যেসব পদে যাচ্ছে তাদের মর্যাদার হিসাবে কথাটা বলতে আসছি। তারপর ওখানে গেছি, আমি যাইয়া প্রথম বললাম যে তুমি আমার কাগজ দেখাও, যে তোমার যে এই যে তুমি যে এন্টাইটেল পতাকা লাগায় রাখছো গাড়িতে, ভিআইপি হর্ন লাগায় রাখছো, তুমি যে অথরাইজেশন আছে, আমার কাগজ দেখাও। পরে সে আমার একটা কাগজ বাইর করে দিল, সে জাতিসংঘ মানবাধিকার করে, সেই জন্য সে একটা দরখাস্ত করছে হোম মিনিস্ট্রিতে। তো ওইটাই তার, সে মনে করতেছে এইটাই তার অনুমোদন। তা আমি বললাম যে আমি পিস্তলের লাইসেন্স করি, অনুমোদন না চাই কি আমি পিস্তল নিয়ে ঘুরতে পারবো? তুমি আমার এগুলো, তখন বেকায়দা আরো লোকজন আসছিল তো, তার পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী। তো এখন আমাকে নর্মাল করার জন্য আমাকে বলে কি, আসেন আসেন আপনাকে একজন ভিআইপি রে দেখাচ্ছি, আপনি আসেন। তো তার অফিসের পাশে একটা রুম আছে, রুমটা কিন্তু বোঝা যাচ্ছে না, কাঠ দিয়ে করানো আছে এমন ভাবে যে এটা ওখানে রুম আছে কিনা তাও বোঝা যাচ্ছে না, কারণ কাঠটা ওইভাবে করা, ডেকোরেশন করা। ওইটা ছোট্ট একটা চাবি আছে, ওটা সরাই দিলে দরজা দিয়ে আরেকটা রুম, ওইটা বোঝা যায় না, কোনো লোক বুঝতে পারবে না যে তার রুমের ভিতরে আরেকটা রুম আছে এরকম। তো আমার বলে আসেন আপনার লোক একদম ভিআইপির লোকে পরিচয় করাবো। তো যাইয়া দেখি আমার সব মিয়া ওখানে বসে আছে ফ্লোরে, বালিশ টেলে নিয়ে। তো আমার ওনার পরিচয় করেছে, আমি ওনার থেকে, আমি ওনার রেবেকাকে ভালো চিনি ওনার থেকে, আমি তো অন ইয়ারে বলতেছি উনি রাষ্ট্রপতি। তো ওনার লোক, আমি বললাম ওনার থেকে বেশি আমার আমি ওনার থেকে ওনার বউকে আমি ভালো চিনি, তাকেও তো চিনি, কারণ সে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান আমার মামা। তো উনি ওখানে কমিশনার, ওনার আন্ডারে চাকরি করছে। আমি তো জানি, অনেক ইতিহাসে জানি, আমার গোলাম রহমান সাহেব অনেক তথ্য দিচ্ছে, কি উনি কি কি কাজ করছে আমার আমার তো জানা আছে ওখানে। আচ্ছা, তারপরে উনি সালমান রহমান এস আলমের চাকরি করছে এখান থেকে, এটা করতে পারে না দুদকের চেয়ারম্যান, অন্য কোনো জায়গায় চাকরি করতে পারে না। তারপরে সেখানে শেখ রেহানার তদবিরে সে এস আলম তাকে রাষ্ট্রপতি করছে। আর ওই রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার জন্য প্রশ্ন আসছে, হাসিনা চলে গেছে, তখন আবার এস আলম ওই যে আমাদের সালাউদ্দিন ওটা প্রোটেকশন দিচ্ছে, কারণ সালাউদ্দিন ছিল ইন্ডিয়া, সেখানে তার প্রোটোকল 100 গাড়ি দিয়ে তারা চিটং নিছে। তার ওই যে তার অফিস দেখে, সালাউদ্দিনের ছেলে দেখে ওটা। তো আমি এটা, আমি মিডিয়ায় বলতেছি, তারা বলুক যে এটা অস্বীকার করুক, আমার কাছে ছবি শুদ্ধ আছে, তার অফিসে করতেছে। তো এই হলো অবস্থা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যখন প্রশ্ন আসলো এই গভর্নমেন্ট, আমরা এই গভর্নমেন্টে ভালোভাবে চলতে পারছে না কেন? চলতে পারছে না, প্রথমত তারা ছাত্রদেরকে এখানে নিয়ে আসছে। শ্রীলঙ্কা কি হয়েছে? শ্রীলঙ্কা কি এই যে আন্দোলন করে সরকার পরিবর্তন, কোনো ছাত্রকে কোনো পাওয়ার শেয়ার করছে তারা? তারপরে আমাদের এখানে আসম আব্দুর রব, সিরাজ আলম খান, সাইদ খলিফা এবং আমি নিজেও মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা তো ব্যাক টু দ্য ফ্যামিলি, আমার ছাত্র জীবন চলেছে, আমরা তো কোনো শেয়ার করি নাই। এই যে এখন ইউনুস সাহেব ছাত্ররা যে যেরকম আন্দোলনে ছিল, এই যে কর্নেল ফেরদৌস আজিজ, উনিও তো কয়টা সেলাই পড়ছে ওনার মাথায়, আমরা দেখেছি। এরকম ওনারাও তো ছিল, আরো অনেকেই ছিল, আমি আমাদের আমি মতো আমি আমি অনলাইন আমি অনলাইন আমি অ্যাক্টিভিস্ট আমি ছিল। আমি সেই কথা বলি, এই যে স্বাধীনতা যুদ্ধে যারা গেছে মারা গেছে না, কারো পা হারাইছে না, তো তাই বলে ওইটা তো তার দেশমাতৃকা গেছে, সে স্যাক্রিফাইস করছে ওটা, তারা এর জন্য তারপরে শহীদ বিনিময়। ফ্যামিলি ছিল, আহত পরিবার ছিল, তাহলে তো না সবাই না না, অংশীদার হওয়ার আমি কথা। ওই কথাই বলতেছি আমি, যে সরকার পরিবর্তন আর মানে রাষ্ট্র পরিবর্তন করা, ছাত্র স্বাধীনতা করা এক জিনিস না। কারণ একটা জীবনে, মানুষের জীবনে কয়েকটা জেনারেশনে একটা সুযোগ পায় না যে স্বাধীনতাতে অংশগ্রহণ করা। আর মানুষের প্রতি 5 বছর পরে, 3 বছর পরে সরকার পরিবর্তন হইতে পারে, প্রতিটা নাগরিকের রাষ্ট্র পরিবর্তন করার সুযোগ পাইতে পারে, কিন্তু স্বাধীনতার সুযোগ সে পাবে না। এটা জীবনে একবারে হয়, কয়েক জেনারেশনের মধ্যে একবারে হয়। তো সেখানে গুরুত্ব দিলে কি হবে? গুরুত্ব যদি দিই আমরা, তাহলে রাষ্ট্র গঠন করা, সার্বভৌমত্ব করা, পতাকা নেয়া আর সরকার পরিবর্তন করা কি এক? তো যারা আমরা যে দেশ পরিবর্তন করলাম, ভূখণ্ড দিলাম, পতাকা দিলাম জাতিকে, আমরা তো ক্ষমতা নিলাম না। আসম আব্দুর রবের মতো লোকেরা তো নিল না, সিরাজ আলম খানে নিল না,
শাহজাহান সিরাজের নিল না, তাহলে এরা কয়েকজন, এরা তো একটা ফ্যাকশন, এরা কিন্তু সকল ছাত্র দলের নেতৃত্ব তারা করে না, তারা একটা ফ্যাকশন মাত্র। এবং আমাদের ইউনিস গভর্নমেন্ট বললে কি ওরা আমার অ্যাপয়েন্টিং অথরিটি, একটা জমি কিনতে গেলে তার ভায়া দলিল লাগে, তো আমার অ্যাপয়েন্টিং অথরিটি সে অথরিটি কোথায় পেলো, কোথায় হতে পারলো? দেখেন এটা করে প্রথম ছাত্রদের সর্বনাশ করে দিল, লেখাপড়া বাদ দিয়ে দিল, তারা এখন মন্ত্রী হবে, আমরা সব মন্ত্রী হব, দরকার হলে রিটায়ার করা মন্ত্রীকে টিউটর বানাবো, ওই যে একটা গান আছে না, তো আমরা মন্ত্রী হবো, সবাই আমরা মন্ত্রী হবো এখন। তো এখন ইউনুস গভর্নমেন্ট সাহেবের মতো লোকে এরকম ফোলাফান, নাবালক ফোলাফান এর দিয়া মন্ত্রিত্ব বানালো। তারপরে মন্ত্রীদের কত কাহিনী, 400 টাকা পাওয়া যায়, এয়ারপোর্টে বস্ত্র পাওয়া নিয়ে ঢুকে বাপের কি করে, তারপরে তারে আবার কি করলো 11th আওয়ার পর্যন্ত রাখলো, পোর্টফোলিওটি চেঞ্জ করলো না। তাতে তো ওনার মনোবাসনা ইয়ে তো বোঝা যায়, কারণ এটা রুটিন ওয়ার্ক, সব তত্ত্বাবধায়ক পোর্টফোলিও চেঞ্জ হয়েছে, তাহলে এত কথা উঠার পরে চেঞ্জ হইলো না। এখন তারা আবার ইলেকশন করতেছে, তাহলে এই যে গভর্নমেন্টের নিরপেক্ষতা হারাইছে তারা। তারা একটা কিংস পার্টি করছে, পুলিশ নেগোসিয়েশন করে ওদের লোক দিচ্ছে, এখানে রেলে ভাড়া করে, রেল বিনা ভাড়ায় ওদের লোক যাওয়ার ব্যবস্থা করেছে। তো ইউনুস গভর্নমেন্টের কাছে তো আমরা এটা আশা করি না উনি নিরপেক্ষ থাকবে। উনি কেন বিএনপির আসাদের অ্যাটর্নি জেনারেল বানাবে, কেন বিএনপির খালেদা জিয়ার এপিএস কে উনি কেন দুদকের চেয়ারম্যান বানাবে, এবং দুদকের চেয়ারম্যানের 32 পাতার তদন্ত রিপোর্ট আছে এখনো, ওটা খালাস হয় নাই, উনি অভিযুক্ত। তো অভিযুক্ত আর আগে উনি ওরা চেয়ারম্যান বানাইছে। আমি বলছি যে মোমিন সাহেব খারাপ লোক, মোমিন সাহেব ভালো অফিসার, কিন্তু কথা হলে যখন একটা লোকের উপরে যখন কোনো নৈতিকতার দিক দিয়ে কি আসে, আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, অভিযোগটা সেটেল ডাউন না হওয়া পর্যন্ত আমাকে ওই পদে তো দেওয়া যেতে পারে না। তো উনি তো প্রতিটা ক্ষেত্রে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে। তো আমাদের একটা করে এখন এই যেটা এখন যে ইলেকশনের কথা বলা হয়েছে, আমাদের ইলেকশন কিন্তু প্রবলেম, আমাদের ইলেকশন তো প্রবলেম না, প্রবলেম হলো আমাদের গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন আমাদের মানে সমস্যা। আমাদের সমস্যা ইলেকশন, কেউ বলে কি আমাদের শুধু ইলেকশন আমাদের সমস্যা, তাহলে তো হাসিনা ইলেকশন করছে, তো হাসিনা মার্কে ইলেকশন কি আমরা চাই সবাই? আমরা তো চাই যে নিরপেক্ষ একটা ইলেকশন হবে। তো নিরপেক্ষ ইলেকশন করতে গেলে এখানে পার্টিসিপেশন ইলেকশন করতে হবে, বেশি সংখ্যক লোক অংশগ্রহণ করতে হবে। এখন তাদের যদি সদিচ্ছা থাকতো এই গভর্নমেন্টের, তাহলে তারা দ্রুত বিচার আদালত করে যারা খুন খারাপি করছে, আয়না করছে, তাদের ফাঁসির ব্যবস্থা করে দিতে পারতো, দিয়া প্রতিষ্ঠানটাকে ইলেকশন করতে যাইতো। আমরা কি আবার ভাঙাভাঙি করবো? এখন একটা বড় অংশকে আমরা বাইরে রাখলে তারা কিন্তু আবার ভাঙাভাঙি করতে, আমরা সমাধানে যেতে পারছি না। আমরা কি এইসবই করতে থাকবো? তাহলে আমরা আগাবো কি করে? দেশে ডেভেলপমেন্ট করবো কি করে? দেশে উন্নতি করবো কিভাবে? আমরা তো ভাঙাভাঙির মধ্যে আছে, আবার ধর্মঘট করবে, আবার ওরা কদিন পরে তাদের হাতে টাকা আছে, তারপরে শক্তি সঞ্চয় করবে, তাদের ভারত পুরা সাপোর্ট দিবে। তো এত কিছু করার পরে আমাদের এই যে ইমেচিউর কাজকর্মটা করা হচ্ছে, যারা দোষী, যে নির্দোষী, বিএনপির অনেক লোক আছে নির্দোষী, তারা তাদের কোনো পদ পায় না, তারা বাধাও দিছে, সীমিত আকারে বাধা দিছে, কিন্তু এখন তারাই তো আবার দোষারোপ করতেছে। এই যে বিডিআর হত্যা হইলো, বিডিআর এর অনেক অফিসার আছে বাধা দিছে, ওই যে ওদের ওয়াইফদেরকে খাওয়া এনে দিছে, সেও আসামি, এখন তারও বিচার হচ্ছে। কিন্তু সেগুলো দেখতে পাচ্ছে গোড়া গাধা এক আপনাকে